আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলব যা আমাদের দৈনন্দিন অর্থনীতির একেবারে কেন্দ্রে অবস্থান করছে সেন্ট্রাল ব্যাংকিং বা কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থার ৪০০ বছরের বিবর্তনের ইতিহাস কিভাবে নিছক তামার মুদ্রা বাছাই করা থেকে শুরু করে আজকের দিনের এই সুবিশাল বৈশ্বিক অর্থনীতি নিয়ন্ত্রণের জায়গায় এরা পৌঁছাল চলুন এই পুরো যাত্রাপথটা একটু খতিয়ে দেখি। মজার ব্যাপার হল ১৭ শতকের দিকে ভারী সব তামার মুদ্রা বাছাই করার সাধারণ কাজ থেকে একেবারে বিমূর্ত বৈশ্বিক অর্থনৈতিক ক্ষমতার জন্ম হয়েছিল। ভাবলে বেশ অবাক হতে হয়, তাই না? এটা ইতিহাসের অন্যতম চমকপ্রদ একটা প্যারাডক্স। এই অভাবনীয় রূপান্তরটা ঠিক কিভাবে ঘটেছিল আজকের বিশ্লেষণে ধাপে ধাপে সেটাই তুলে ধরা হবে। আমাদের আজকের আলোচনার মূল ধাপগুলো হল প্রথমে মুদ্রা ও ব্যাংক নোটের উদ্ভব, এরপর সরকার ও ব্যাংকারদের ব্যাংক হিসাবে এদের ভূমিকা, তারপর শেষ অবলম্বনের ঋণদাতা, মুদ্রানীতির বিবর্তন এবং সবশেষে আধুনিক সেন্ট্রাল ব্যাংকিং। প্রথম ধাপ মুদ্রা এবং ব্যাংকনোট। আমরা ফিরে যাচ্ছি ১৬০০ শতকের শুরুর দিকে। সে সময় ব্যবসা বাণিজ্যের প্রসার চরমভাবে আটকে যাচ্ছিল নানা ধরনের ক্ষয়ে যাওয়া আর খাদ মেশানো ভারী মুদ্রার কারণে। আক্ষরিক অর্থেই এই মুদ্রাগুলোর বিশাল ওজন আর জটিলতা ব্যবসায়ীদের জন্য রীতিমতো একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছিল। আর্থিক ইতিহাসে ১৬০৯ সালটা কিন্তু একটা বিশাল মাইলফলক। সেই সময়কার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আমস্টারড্যামে ব্যবসায়ীরা মিলে প্রতিষ্ঠা করে বসেন ব্যাংক অফ আমস্টারড্যাম। উদ্দেশ্য খুব সোজা, এই সমস্যাযুক্ত মুদ্রাগুলোকে ঠিকঠাক বাছাই করা, শ্রেণীবিন্যাস করা আর নিরাপদে সংরক্ষণ করা। মূলত আধুনিক ব্যাংকিংয়ের বীজটা এখানেই রোপিত হয়েছিল। ভারী তামার মুদ্রার শারীরিক সীমাবদ্ধতা যখন চরম আকার ধারণ করল আর বড় ধরনের একটা ব্যাংক রান বা ধস দেখা দিল, তখন সুইডেনের ব্যাংক অফ স্টকহোম একটা যুগান্তকারী জিনিস আবিষ্কার করে বসল। তারা নিয়ে এলো কাগজের তৈরি ক্রেডিট নোট বা ক্রেডিট সেডলার। এর একটা নির্দিষ্ট মূল্যমান ছিল আর সহজেই হাতবদল করা যেত। বলতে গেলে এভাবেই জন্ম নিয়েছিল আমাদের পরিচিত প্রথম আধুনিক ব্যাংক নোট। তবে ব্যাংক অফ আমস্টারডাম কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। ১৮১৯ সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া বিপুল পরিমাণ খারাপ ঋণের দায়ে ব্যাংকটি পুরোপুরি ধসে পড়ে। এই বিশাল পতনের পরে আর্থিক বিশ্ব চিরস্থায়ীভাবে কাগজের মুদ্রার দিকে ঝুঁকে পড়ে, আর খুব দ্রুতই কাগজের নোট বিনিময়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে। আমাদের দ্বিতীয় ধাপ সরকার এবং ব্যাংকারদের ব্যাংক। ইতিহাসের পাতা উল্টে আরেকটু সামনে এগোলে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের পরবর্তী সবচেয়ে বড় ভূমিকাটি কিভাবে পেল, আর সেটা হল জাতীয় সরকারগুলোর প্রধান অর্থায়নকারী হিসেবে আত্মপ্রকাশ। এই একটা পরিবর্তন পুরো ব্যাংকিং ব্যবস্থাকে একেবারে নতুন একটা রূপ দিয়ে দেয়। ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ ফ্রান্স এবং ব্যাংক অফ স্পেনের মতো একদম প্রথম দিকের প্রতিষ্ঠানগুলো মূলত রাষ্ট্রীয় সংঘাত বা যুদ্ধের অর্থায়ন এবং সরকারের ঋণ পরিচালনার জন্যই চার্টার পেয়েছিল। আর এর বিনিময়ে তারা পেয়ে যায় অত্যন্ত লাভজনক একটা সুবিধা, ব্যাংক নোট ইস্যু করার একচেটিয়া অধিকার, যাকে আমরা মনোপলি বলি। এখন প্রশ্ন জাগতে পারে, মানুষ এই কাগজের নোটগুলোকে হঠাৎ এত বিশ্বাস করতে শুরু করল কেন? আসল কারণটা হল এই নোটগুলোর পেছনে পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম গ্যারান্টি বা প্রতিশ্রুতি ছিল। খোদ সরকারের সমর্থন থাকায় খুব দ্রুতই এই নোটগুলো ব্যাপক জনআস্থা অর্জন করে নেয়, আর সব জায়গায় এর গ্রহণযোগ্যতা তৈরি হয়। এখানে ৬৫ সংখ্যাটা বেশ তাৎপর্যপূর্ণ। ব্যাংক অফ ইংল্যান্ড তখন লন্ডন থেকে ৬৫ মাইল ব্যাসার্ধের মধ্যে নোট ইস্যু করার একচেটিয়া অধিকার পেয়েছিল। ফলে আশেপাশের ছোট ছোট বাণিজ্যিক ব্যাংকগুলো বাধ্য হয়েই ব্যাংক অফ ইংল্যান্ডের নোট ব্যবহার করতে শুরু করে আর নিজেদের আমানত সেখানেই রাখতে থাকে। মূলত এভাবেই ব্যাংকারদের ব্যাংক মডেলটার জন্ম হয়, যা আজকের কেন্দ্রীয় ব্যাংকিংয়ের অন্যতম একটা ভিত্তি। এরপরের ধাপ শেষ অবলম্বনের ঋণদাতা বা লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। এবার এমন একটা বিষয়ের দিকে এগোচ্ছি যা প্রাথমিক আর্থিক ব্যবস্থাগুলোর একেবারে অন্তর্নিহিত আর বেশ ভয়ঙ্কর একটা ত্রুটি ছিল। সেটা হলো ব্যাংকিং আতঙ্ক বা প্যানিক। এটি অত্যন্ত সংক্রামক আর ধ্বংসাত্মক একটা ঘটনা। চলুন দেখি কেন্দ্রীয় ব্যাংকগুলো কিভাবে এর সমাধান নিয়ে এলো। একটা তারল্য সংকট বা ব্যাংক রানের ভেতরের মেকানিজমটা কিন্তু বেশ ভয়ঙ্কর। ব্যাংকগুলো সাধারণত স্বল্পমেয়াদে মানুষের টাকা জমা নেয়, কিন্তু সেই টাকা ঋণ হিসাবে দেয় দীর্ঘমেয়াদে। এখন কোনো গুজবে বা আতঙ্কে সবাই যদি একসাথে টাকা তুলতে আসে, তখন তো ব্যাংকগুলো সেই অর্থ তাৎক্ষণিক ফেরত দিতে পারে না। তাই বিশাল আর কেন্দ্রীভূত কোনো ব্যাকআপ ব্যবস্থা ছাড়া, বাণিজ্যিক ব্যাংকগুলোর ধসে পড়া ছাড়া আসলে কোনো উপায়ই থাকে না। এই সংকটগুলোর মধ্য দিয়েই সবচেয়ে বড় পরিবর্তনটা আসে মানসিকতায়।
ধ্বংসাত্মক ব্যাংক ধসগুলো ঠেকাতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে একটা পর্যায়ে বুঝতে হয় যে তারা আর শুধুই লাভের জন্য ব্যবসা করা কোনো প্রতিযোগী ব্যাংক নয়। শেষ অবলম্বনের ঋণদাতা হিসাবে তাদের এখন বৃহত্তর জনস্বার্থ রক্ষার জন্যই কাজ করতে হবে। এই যে একের পর এক ব্যাংক প্যানিক, এগুলো পুরো অর্থনীতিকে বারবার বিপর্যস্ত করে দিচ্ছিল। এই ভয়াবহতা থেকে বাঁচতে সরকারগুলো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়। এরই চূড়ান্ত ফলাফল হিসেবে ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেয় ফেডারেল রিজার্ভ সিস্টেম বা ফেড। এর মূল লক্ষ্যটাই ছিল পদ্ধতিগত আর্থিক ঝুঁকিগুলো সামলে পুরো সিস্টেমকে বাঁচিয়ে রাখা। চতুর্থ ধাপ, মুদ্রানীতির বিবর্তন। এতক্ষণ তো দেখা গেল কেন্দ্রীয় ব্যাংকগুলো কিভাবে স্থানীয় পর্যায়ে ব্যাংকে লাগা আগুন নেভানোর কাজ করত, কিন্তু এরপর শুরু হয় অত্যন্ত জটিল একটা যুগ, যেখানে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাঁধে চাপে পুরো সামষ্টিক অর্থনীতির বিশাল জাহাজটা চালানোর দায়িত্ব। অর্থনৈতিক ইতিহাসে এটা একটা বিশাল পদ্ধতিগত পরিবর্তনের সময়কাল। প্রথমে ছিল গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণমান, যেখানে মুদ্রার সরবরাহ পুরোপুরি স্বর্ণের মজুতের ওপর নির্ভরশীল থাকত। এরপর আসে অ্যাক্টিভিস্ট কেনিশিয়ান নীতি এবং ব্রেটেন উডস ব্যবস্থা, আর অবশেষে বিশ্বব্যাপী স্থির বিনিময় হার ব্যবস্থার পতন ঘটে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করে। এরপর ১৯৮৯ সালে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা যুগান্তকারী উদ্ভাবন ঘটে। নিউজিল্যান্ডের রিজার্ভ ব্যাংক প্রথম ইনফ্লেশন টার্গেটিং বা মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার ধারণাটা নিয়ে আসে। এটা মূলত একটা নির্ভরযোগ্য নমিনাল অ্যাঙ্কার বা স্থিতিশীলতার নোঙর তৈরি করে এবং জবাবদিহিতা নিশ্চিত করে। বর্তমানে বিশ্বের বেশিরভাগ উন্নত দেশই এই নীতি অনুসরণ করে চলছে। সবশেষে পঞ্চম ধাপ, আধুনিক সেন্ট্রাল ব্যাংকিং। আমরা এই ঐতিহাসিক টাইমলাইনের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। ৪০০ বছরের দীর্ঘ আর্থিক পরীক্ষা নিরীক্ষা, সংকট আর তা থেকে উত্তরণের মধ্য দিয়ে বর্তমান যুগের কেন্দ্রীয় ব্যাংকগুলো ঠিক কোন ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। বর্তমানের আধুনিক কেন্দ্রীয় ব্যাংকগুলো মূলত ৩টি সর্বসম্মত নিয়মের ওপর দাঁড়িয়ে। তারা মুদ্রার মান এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য নিয়মটি হল সরকারকে সরাসরি ঋণ না দেওয়া, কারণ সরাসরি টাকা ছাপিয়ে সরকারকে দিলে যে অতি মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন হতে পারে, সেটা রোধ করতেই এই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আধুনিক কেন্দ্রীয় ব্যাংকগুলোর সাধারণ নিয়মের বাইরেও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের ক্ষেত্রে একটা বেশ আকর্ষণীয় ব্যতিক্রম রয়েছে। বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর মূল লক্ষ্য যেখানে শুধু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, সেখানে ফেডের একটা অনন্য আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাদের মূল্য স্থিতিশীলতার পাশাপাশি দেশে পূর্ণ কর্মসংস্থান বা ফুল এমপ্লয়মেন্টও নিশ্চিত করতে হয়। ২০০৭ থেকে ২০১০ সালের ভয়াবহ বৈশ্বিক আর্থিক সংকট এসে সবকিছু আবার উলটপালট করে দেয়। এই বিশাল ধাক্কা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে বাধ্য করে পুরনো ছক ভেঙে নতুন করে ভাবতে। তারা বুঝতে পারে শুধু সুদের হার কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। তাই একটা ডুবন্ত আর্থিক ব্যবস্থাকে বাঁচাতে তারা বিপুল পরিমাণ তারহল সরবরাহ এবং কোয়ান্টিটেটিভ ইজিংয়ের মতো একেবারে অপ্রচলিত ও অভূতপূর্ব মুদ্রানীতির আশ্রয় নেয়। আমরা এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই ৪০০ বছরের দীর্ঘ ইতিহাসে প্রতিটি বড় সংকট কেন্দ্রীয় ব্যাংকগুলোকে নতুন কিছু শিখিয়েছে, নতুন রূপ দিয়েছে। মুদ্রা বাছাই করা থেকে শুরু করে কোয়ান্টিটেটিভ ইজিং পর্যন্ত এই বিবর্তন আসলেই অভাবনীয়। তাহলে একবার ভেবে দেখা যাক, ভবিষ্যতের কোনো অজানা বৈশ্বিক সংকট এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোকে আর ঠিক কোন নতুন রূপে বিবর্তিত হতে বাধ্য করবে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। বিষয়টা আসলেই ভাবার মতো।